আইটিতে তো আমরা দেখতে পাচ্ছি ব্যাংকগুলো কিভাবে আগাচ্ছে, কারণ আজকে আমরা যতটুকু দেখি ব্যাংকের লোকজন কিন্তু অ্যানালগের পরিবর্তে ডিজিটাল হয়ে যাচ্ছে। লোকজন খুব বেশি চেক জমা দেওয়ার জন্য ব্রাঞ্চে যাচ্ছে না, তারা কিন্তু ব্রাঞ্চের পরিবর্তে এটিএম ইউজ করতেছে, তারা ক্যাশ জমা দেওয়ার জন্য সিআরএম ইউজ করতেছে। পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশনের জন্য মোবাইল অ্যাপস ইউজ করতেছে এবং ইন্টারনেট ব্যাংকিং ইউজ করছে। অনেকটা বলতে পারি আমরা অনেকাংশে ডিজিটাল হয়ে গেছি ব্যাংকিং সেক্টরে। অ্যানালগের পরিবর্তে আমরা ডিজিটাল সার্ভিসগুলো নিচ্ছি, আমরা বিল ট্রান্সফার করতেছি, আমরা বিভিন্ন ধরনের বিল দিচ্ছি, গভর্নমেন্ট ইউটিলিটি বিল দিচ্ছি, স্কুল কলেজের বিল দিচ্ছি আমরা সরাসরি অনলাইনে। আমরা কিন্তু আগে যেই কাজটা করার জন্য আমাদের ব্রাঞ্চে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, সেই জায়গাটা কিন্তু আমরা নিমেষে মোবাইলের মাধ্যমে বা আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে বসে সরাসরি বিলগুলো দিয়ে যেতে পারি। সেই হিসেবে আপনিও চিন্তা করেন, আপনি গত কয় মাসে আপনি ব্রাঞ্চে গিয়েছেন কোনো সার্ভিসের জন্য, আপনি দেখা যাবে আপনিও সমস্ত কাজের জন্য, বেশিরভাগ কাজের জন্য আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কাজ করেছেন, অথবা আপনি এটিএমের মাধ্যমে আপনার ট্রানজ্যাকশান করেছেন, আপনি অনলাইনে পিএফটিএনের মাধ্যমে আরটিজিএসের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করি। তো আমরা যদি চিন্তা করি, সেই সব দিকে চিন্তা করলে বলতে পারি আমরা অনেকাংশে এগিয়ে গেছি। আমরা ডিজিটাল বাংলাদেশ যে গড়ার যে প্ল্যাটফর্ম, সেই ক্ষেত্রে অনেকটাই ব্যাংকিং সেক্টর সেই প্ল্যাটফর্মের সাথে সক্ষমতা অর্জন করতে পেরেছে এবং সক্ষমতা অর্জন করে তারা এগিয়ে গিয়েছে। আপনি জেনে খুশি হবেন যে ব্যাংকগুলো অলরেডি অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে তার গ্রাহকদের আমানত রক্ষা করার জন্য। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে এখন দেখা যাচ্ছে গ্রাহকদের আমানত রক্ষার জন্য বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো ইউজ করা হচ্ছে, সেখানে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন করা হচ্ছে। লাইক ইউজার আইডি পাসওয়ার্ড জানলেই হবে না, এটার পাশাপাশি তাকে একটা ওটিপি জানতে হবে। সেই ওটিপিটা আইদার হয়তো বা তার মোবাইলে যাচ্ছে অথবা তার ইমেলে যাচ্ছে। ফলে হ্যাকাররা যে ট্রাইটা করে গ্রাহকদের আমানত বা তাদের অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়ার জন্য, সেক্ষেত্রে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনটা অনেক কাজ করে, অনেকাংশে প্রিভেন্ট করতে সক্ষম হচ্ছে এবং এই ক্ষেত্রে গ্রাহকদের আমানত প্লাস তাদের সমস্ত ট্রানজ্যাকশানগুলো সুরক্ষিত রাখতেছে। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেক ব্যাংক কিন্তু বায়োমেট্রিক ইন্ট্রোডিউস করেছে তাদের টাকা উইথড্রোর জন্য বা ডিপোজিট করার জন্য। বায়োমেট্রিক মানে হাতের ছাপ অথবা আমাদের চোখের রেটিনা, সেই সব মাধ্যমে আমানতগুলো সুরক্ষিত হচ্ছে এবং এইগুলোর প্রোটেকশন মেকানিজমের মাধ্যমে কিন্তু ব্যাংকিং সেক্টর তার কাস্টমারদের ট্রানজ্যাকশানকে সুরক্ষিত করতে পেরেছে। অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটি, ওই সব ব্যাপারে উন্নত বিশ্ব তো এগিয়ে গেছে অনেকটুকু, আমরাও কিন্তু পিছিয়ে নেই, আমরাও কিন্তু এইসব নিয়ে কাজ করতেছি। আমরা আমাদের বেশ কিছু সার্ভিস এখন অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে দিচ্ছি। লাইক আপনি যদি দেখতে পারেন, আপনি একটা গুলশানের মতো এলাকায় গিয়ে খুঁজতে চাচ্ছেন যে এই পার্টিকুলার ব্যাংকের ব্রাঞ্চটা কোথায় আছে, আপনি কিন্তু তখন অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারেন কোথায় ব্রাঞ্চটা আছে, আপনি কোথায় এটিএমটা আছে। আপনার মোবাইলে বসে অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আপনি কিন্তু খুঁজতে পারেন। আমরাও কিন্তু এই ক্ষেত্রে খুব বেশি পিছিয়ে নেই, আমরাও কিন্তু এই নিয়ে অনেক কাজ করতেছি এবং ভবিষ্যতে আরও করব এই ফিচারগুলো অ্যানাবল করার জন্য। এবং সবাই জেনে খুশি হবেন যে এইসব ফিচার অ্যানাবল করতে পারলে আমাদের জীবনযাত্রাটা অনেক বেশি সহজ হবে এবং আমাদের যে ব্যাংকিং সেবা, পাশাপাশি ব্যাংকিংয়ের সাথে রিলেটেড যে আমাদের ইকোসিস্টেম, সেইখানে যে সেবাগুলো আমরা পাচ্ছি সেগুলো অনেক সহজতর হবে এবং আমরা অনেক বেশি বেনিফিটেড হবো, আমাদের কস্ট সেভ হবে, আমাদের টাইম সেভ হবে। ব্যাংকিং সেক্টর যেহেতু ডিজিটাল হচ্ছে, প্রচণ্ড আইটি অ্যানাবল সার্ভিস দিচ্ছে, আইটি লোকজনের ব্যাপক চাহিদা ব্যাংকিং সেক্টরে। আপনারা হিসাব করে দেখতে পারেন যে আমাদের যে 57 ব্যাংক আছে, প্রতি ব্যাংকে অ্যাটলিস্ট 50 থেকে 60 আইটি পার্সোনাল কাজ করে। একটু মাঝারি ধরনের বা বড় ধরনের ব্যাংকগুলোতে 3 থেকে 400 আইটি লোক কাজ করে। তো ফলে আইটি লোকজনের চাহিদা খুব বেশি এবং এই চাহিদা প্রতিদিনই বাড়তেছে। প্রতি বছর অ্যাটলিস্ট 10 to 15% ডিমান্ড বাড়তেছে আইটি। বাট দুর্ভাগ্যজনক হইলেও সত্য যে আমাদের যারা ইউনিভার্সিটি থেকে বের হয় ফ্রেশ, তারা কিন্তু ইন্ডাস্ট্রির সাথে ওই ধরনের উপযোগী হয়ে বের হয় না, কারণ তারা একাডেমিক এডুকেশন আর প্র্যাকটিক্যাল কাজ একটু অনেকটাই ডিফারেন্স আছে এবং তারা যখন ইউনিভার্সিটি ফ্রেশ বের হয় তারা কিন্তু সরাসরি এই সেক্টরে কন্ট্রিবিউট করার জন্য নিজেকে উপযোগী হয় না। তাদেরকে একটা সময় কন্ট্রিবিউট করতে হয় এখানে, তারপরে তারা নিজেদেরকে উপযোগী করে। এবং আপনি আরও চ্যালেঞ্জ দেখতে পারি আমরা, যেটা যখন একটা ছেলে 5 থেকে 7 বছর বা 10 বছর সে আইটিতে ব্যাংকে কাজ করলো, তার স্কিল সেট ডেভেলপ করলো, তার পরবর্তী সময় অনেকে মাইগ্রেট হয়ে যায়। এই ধরনের দক্ষ জনশক্তিও কিন্তু আমরা হারাচ্ছি। এই ধরনের চ্যালেঞ্জ আমরা কন্টিনিউয়াসলি ফেস করছি এবং ব্যাংকিং সেক্টরে বর্তমানে হিসাবে প্রচুর আইটির ডিমান্ড আছে স্কিল্ড আইটির লোকজনের। মানে আমি যেই কথাটা বারবার বলতে চাই যে স্কিল আইটির লোকজন এবং কাজ জানার লোকজনের খুবই ডিমান্ড আছে এবং আমি এটাও মনে করি কাজ জানার লোকের যথেষ্ট শর্টেজ আমাদের সেক্টরে আছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকিংয়ের গাইডলাইন চালু করেছেন। গভর্নমেন্ট নতুন
ভাবে ডিজিটাল ব্যাংকিংয়ের লাইসেন্স দিতে যাচ্ছেন, এবং আপনারা জানেন যে ডিজিটাল ব্যাংকিং মানে হচ্ছে টোটালি হবে ডিজিটাল। এখানে কোনো ফিজিক্যাল প্রেজেন্স থাকবে কম, খুবই মিনিমাম, হয়তো একটা অফিস থাকবে, বাট কাস্টমার ট্রানজ্যাকশন সব কিছুই হবে ডিজিটালি। আমরা যেমন ট্রেডিশনাল ব্যাংকিংয়ে ব্রাঞ্চে গিয়ে টাকা জমা দেই বা টাকা উঠাই, ডিজিটাল ব্যাংকিংয়ে সেটা থাকবে না। ডিজিটাল ব্যাংকিং সেখানে আমাদের কাজটা করতে হবে সম্পূর্ণ ডিজিটাল, এবং এই ডিজিটাল ব্যাংকিংয়ের মেন প্ল্যাটফর্মটাই হবে আইটি। এবং এই ক্ষেত্রে আমাদেরকে আইটি সিস্টেমের মেজর চ্যালেঞ্জ হবে সাইবার রিস্ক এবং সাইবার সিকিউরিটি, কারণ হ্যাকাররা এই সিস্টেমগুলোকে সবচেয়ে বেশি টার্গেট করবে, কারণ তারা এইখান থেকে বেশি টাকা চুরি করার বা হ্যাক করার ট্রাই করবে। তো আমাদের সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সাইবার সিকিউরিটিটা সবচেয়ে বড় গুরুত্ব দিতে হবে ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে। এবং ডিজিটাল ব্যাংকিং যখন আমরা তৈরি করব, সেই ক্ষেত্রে আমাদের আইটি প্ল্যাটফর্মটা খুবই সিকিউর হতে হবে, এবং এই প্ল্যাটফর্মটা সিকিউর করার জন্য যত সব মেকানিজম নেওয়া দরকার বা কন্ট্রোল নেওয়া দরকার সেগুলোকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের প্রপার হার্ডওয়্যার ইউজ করতে হবে, অ্যাপ্লিকেশনগুলোকে হার্ডেন করতে হবে। আমাদের ডিজিটাল নিরাপত্তা রিলেটেড যেই ধরনের কমপ্লায়েন্স আছে, সেন্ট্রাল ব্যাংকের কমপ্লায়েন্স প্লাস ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স বা আমাদের পেমেন্ট রিলেটেড যেই ধরনের কমপ্লায়েন্স, সেগুলো আমাদের মানতে হবে। তো আমরা ডিজিটাল ব্যাংকটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখতেছি, পাশাপাশি আমাদেরকে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে ডিজিটাল ব্যাংকের সাথে বেশ কিছু চ্যালেঞ্জও আছে। আমরা যদি চ্যালেঞ্জটাকে সঠিকভাবে মোকাবেলা করতে পারি, ডেফিনেটলি ডিজিটাল ব্যাংকিংটা একটা ভালো উদ্যোগ হবে আমাদের দেশের জন্য, বিশেষ করে ফিনান্সিয়াল ইনক্লুশনের জন্য।